আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি আমিনশিপ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা শুধু আজকে না, আপনারা যারা এখানে আমাদের কোর্সে আসলেন আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে আমরা ওয়েলকাম করি। তো আপনারা ভালো একটা জায়গাতে আসছেন, এই জিনিসটা আমরা বলতে পারি। তো আপনারা কেন একটা ভালো জায়গাতে আসলেন? আসলে আপনারা যে অ্যাড দেখে বা যে জায়গা থেকে আপনারা নিউজ পেয়ে এখানে আসলেন, তো প্রথমত যেটা বলবো যে আপনারা এমন একটা জায়গাতে আসছেন, আপনারা আপনাদের যে পেমেন্ট আপনারা করেছেন ওইটা বা আপনারা যে সময়টা দিবেন, যে শ্রমটা দিবেন, কোনোটাই আপনাদের বৃথা যাবে না। খুবই ভালো একটা জায়গাতে আসছেন। আমরা একেবারে বেসিক থেকে, যে ব্যক্তি জমি সংক্রান্ত কিচ্ছু জানে না ওই লেভেল থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, আপনাদেরকে ইনশাল্লাহ আমরা নিয়ে যাব। তো ওই আলোকে আমাদের ক্লাসগুলো তৈরি করা। তো আপনারা প্রথম ক্লাস থেকে একেবারে শেষ ক্লাস পর্যন্ত দেখবেন, এটা আমাদের আপনাদের কাছে চাওয়া, এবং একটু বোঝার ট্রাই করবেন। আমরা প্রপারলি আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। যে বিষয়গুলো আমাদের বোর্ডে দেখালে আপনারা বুঝবেন ওইগুলো আমরা অবশ্যই বোর্ডে দেখাবো। যেগুলো আমাদের অন্য প্রসেসে দেখালে আপনারা বুঝবেন, আমরা এগুলো অন্য প্রসেস আমরা এখানে মেনটেন করব। যেগুলো আমাদের মাঠে দেখালে আপনাদের জন্য সুবিধা হবে ওইগুলো আমরা ইনশাল্লাহ মাঠে করে পরে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো আমি বলতে পারি যে আপনারা ভালো একটা জায়গাতে আসছেন, এই জায়গাতে আপনাদের টাকা, শ্রম, সময় কোনোটাই নষ্ট হবে না ইনশাল্লাহ। তো কথা লম্বা করব না, আমি সরাসরি ক্লাসে যাই। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে করি যে প্রত্যেকটা মানুষ সে শুরু থেকেই শুরু করতে চায়। আসলে কোনো ব্যক্তি তো আর কোনো কিছু শিখে সাথে নিয়ে আসে নাই, সব বিষয়ের একটা শুরু থাকে। শুরু থেকে সে যখন শুরু করে তখন সে ভালো কিছু করতে পারে। তো আমরা মনে করি যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে আমরা ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবো। তো আমরা জরিপ বিজ্ঞানের সংজ্ঞা থেকে ইনশাল্লাহ শুরু করব। এর আগে একটু কথা বলে নিই, সেটা হলো যে ভূমি জরিপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে যারা আসছি একটু মনোযোগ সহকারে দেখার একটু ট্রাই করব, এবং যেগুলো প্র্যাকটিসের থাকবে অবশ্যই আপনি একটু প্র্যাকটিস করবেন। পরবর্তীতে ক্লাস শেষ করে ক্লাসটা ওপেন করেও আপনি করতে পারেন, অথবা ক্লাসটা করার সাথে সাথে বা ক্লাসটা করেও আপনি পরবর্তীতে প্র্যাকটিস করতে পারেন। যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার অনেক ইমপ্রুভ হবে, উন্নতি হবে। তো যাই হোক, তো এই কথাই ছিল। আপনারা ইনশাল্লাহ ভালো করে ক্লাসগুলো করবেন, ভালো করে প্র্যাকটিস করবেন, বাস এতটুকু কথা। এর বেশি আর কথা বলবো না, আমরা সরাসরি ক্লাসে যাই। তো সরাসরি ক্লাস আমাদের আজকে প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসে আমরা একেবারে জরিপ বিজ্ঞানের সংজ্ঞা থেকে ইনশাল্লাহ দেখার ট্রাই করব। তো জরিপ বিজ্ঞান, আমরা পরিচয়টাতে যাই আগে। জরিপ বিজ্ঞানের সংজ্ঞা কাকে বলে? যে কলা কৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের প্রকৃত পরিমাণ, আয়তন ও অবস্থান, কি আছে? পরিমাণ আছে, আয়তন আছে, অবস্থান আছে, নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা বা ম্যাপ আঁকা যায়, তাকে জরিপ বিজ্ঞান বলে। বাস। তো এটা আপনি চাইলে মুখস্থ করতে পারেন, আর যদি আপনি মুখস্থ না করেন তাহলেও চলবে। বিষয়টা এটা সংজ্ঞা আকারে থাকলেও আপনি মুখস্থ করে নেবেন, এটাই বলবো। এরপরে যদি দেখি আমরা যে ভূমি জরিপের সংজ্ঞা। ভূমি জরিপ কাকে বলে? যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন, অবস্থান ও পরিমাপ নির্ধারণ করে নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায়, তাকে ভূমি জরিপ বলে। তো আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা যাব। আমরা এখানে একটা বিষয় লিখবো, এরপরে এটার উপর আমরা লেকচার দিব। এভাবেই আমাদের ক্লাসগুলো, সবগুলো ক্লাস ইনশাল্লাহ এভাবেই যাবে। আপনারা এইভাবেই বোঝার একটু ট্রাই করবেন। তো আমরা এখন দেখবো যে পরবর্তীতে সংজ্ঞা আসে, আমিনের সংজ্ঞা বা আরও কিছু বিষয় আছে, এগুলো ইনশাল্লাহ অবশ্যই দেখবো। তো আমরা এই স্টেপে দেখবো আমিনের সংজ্ঞা। তো আমরা জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, এরপরে ভূমি জরিপের সংজ্ঞা দেখলাম, এখন দেখবো আমিনের সংজ্ঞা। তো আমিন শব্দটি আরবি, অর্থ হলো আমানতদার বা বিশ্বাসী। আমিন যেহেতু পূর্ণ আমানত ও বিশ্বস্ততার সাথে জমি জমার পরিমাপ নির্ণয়, ভাগ বন্টন ও সীমানা নির্ধারণ করে থাকে, তাই সমাজের মানুষ তাকে আমিন বলে, আর ইংরেজিতে বলে সার্ভেয়ার। তাহলে আমিন
এটা কাকে বলে? আমিন একটা বিশ্বস্ততার মানুষ, বিশ্বাসী মানুষ, সমাজের মানুষ তাকে বিশ্বাস করে। কেন? সে সমাজের জমি জমার ভাগ বন্টন করে, সীমানা নির্ধারণ করে। তো এই ক্ষেত্রে এই বিশ্বাসের অর্থটা এটা বুঝতে হবে। আপনি কোনো ক্রমেই টাকার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে যেন বিক্রি হয়ে না যান। আমিনের মান সম্মান আপনি কি করবেন? ইনশাল্লাহ নষ্ট করবেন না। আর ইংরেজিতে আমিনকে বলে সার্বিয়া। তাহলে আমরা সংজ্ঞাটা দেখলাম, এরপরে ঠিক আছে। তো আমরা 3টা সংজ্ঞা দেখলাম, জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, এরপরে ভূমি জরিপের সংজ্ঞা, এখন দেখলাম আমিনের সংজ্ঞা। এখন আমরা যেহেতু পরিমাপ করতে আসছি, বিষয়টা বুঝবেন, যেহেতু আমরা পরিমাপ করতে আসছি, সুতরাং আমাদের পরিমাপটা দেখতে হবে। পরিমাপ 3 প্রকার, এই 3 প্রকার আমরা এখন দেখব। তো আমরা বলতেছিলাম পরিমাপের প্রকার ও সংজ্ঞাগুলো আমরা একটু খেয়াল করি। তো পরিমাপ এর প্রকার ও সংজ্ঞা। তো পরিমাপ 3 প্রকার। আমরা যেহেতু এখানে পরিমাপ করতে আসছি, সুতরাং আমাদের পরিমাপের প্রকারগুলো জানতে হবে, তার সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে। পরিমাপ 3 প্রকার। একটা হলো রৈখিক পরিমাপ, বর্গ পরিমাপ, ঘন পরিমাপ। তো রৈখিক পরিমাপ কাকে বলে একটু দেখি। এক দিকের দৈর্ঘ্য বা লম্বায় পরিমাপকে রৈখিক পরিমাপ বলে। এক দিকের, আপনি কোনো একটা দিক জানলেন, কোনো একটা দিক, একটা জিনিসের তো 4টা দিক হয়, 4টা দিক হয় একটা জিনিসের। আপনি কোনো একটা জানলেন, কোনো একটা, আপনি এভাবে বা ওইভাবে যেভাবেই বলেন, কোনো একটা দিক জানলেন, লম্বায় পরিমাপকে বলে কি? রৈখিক পরিমাপ। এরপরে বর্গ পরিমাপ কাকে বলে? দুই দিকের মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আপনি দৈর্ঘ্য জানলেন, প্রস্থ জানলেন, এটা দিয়ে এটাকে গুণ করবেন, গুণফল যেটা হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই পরিমাপকে বলে কি? বর্গ বা স্কয়ার পরিমাপ। এটা জমির ক্ষেত্রে খুব বেশি হয়। আর 3 দিকের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা, এটাকে বলে ঘন পরিমাপ বা কিউবিক পরিমাপ আর কি। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা, যেটা 3 দিক হবে। দৈর্ঘ্য প্রস্থ, এরপর আপনার গভীরতা নিতে পারেন বা উচ্চতা, এটা হবে আপনার মাটি, এরপরে বালু আছে, এরপর ইট, এগুলোর ক্ষেত্রে কাঠ, এগুলোর ক্ষেত্রে ঘন পরিমাপটা বেশি ব্যবহৃত হয়। তো আমরা এইভাবেই মূলত স্টেপ বাই স্টেপ শেষ করব। তো এগুলো আপনারা মুখস্থ করে রাখবেন। তো আমরা চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। তো আমরা এখন দেখব যে জরিপ যে বিষয়টা, যেগুলো আমরা করতে আসছি, খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা এখন পর্যন্ত 4টা জরিপ পাই। একটা হলো সিএস, একটা এসএ, একটা আরএস, আর একটা বিএস বা বিআরএস। সিএসএস, আরএস, বিএস, সিএস, এসএ, আরএস, বিএস। সিএস কাকে বলে? সিএস হলো ক্যাডাস্ট্রাল সার্ভে। অর্থ কি? অর্থ হলো কিস্তর জরিপ, ভাগ জরিপ। সিএস মানে কি? সিএস এটা সংক্ষিপ্ত, বিস্তারিত হলো ক্যাডাস্ট্রাল সার্ভে। এটার বাংলা অর্থ হলো যে কিস্তোয়ার জরিপ, ভাগ জরিপ। এসএ এটা সংক্ষিপ্ত নাম, বিস্তারিত হলো স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট 1950। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট 1950। অর্থ কি? অর্থ হলো রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। এটা একটা আইনের নামে নামকরণ করা হয়েছে। তো সিএস, এসএ, সিএসটাও একটা সংক্ষিপ্ত বিস্তারিত নাম আছে, এসএ এটাও সংক্ষিপ্ত, তার বিস্তারিত কি আছে? একটা নাম আছে। এরপর যদি আমরা আরএস দেখি, রিভিশনাল সার্ভে। আরএস মানে রিভিশনাল সার্ভে। অর্থ কি? সংশোধনী জরিপ। আরএস মানে কি? রিভিশনাল সার্ভে। আর বিএস বা বিআরএস মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে। বিআরএস মানে কি? বাংলাদেশ রিভিশনাল সার্ভে, মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে অর্থ কি? বাংলাদেশ সংশোধনী জরিপ। এখন আমরা এই যে 4টা জরিপ দেখলাম, এক হলো সিএস, এসএ, আরএস, বিএস। সিএসএস, আরএস, বিএস বা বিআরএস, এই 4টা জরিপ আমাদের একটু বিস্তারিত জানতে হবে। এই 4টা জরিপ তার সময়কাল আমাদের জানতে হবে। 4টা জরিপ তার, আমি সময়কাল এখানে লিখে দিই আপনাদেরকে। তো সিএসএস, আরএস, বিএস এই 4টার সময়কাল হলো 1888 থেকে 1940, এটা হলো সিএস। 1956 থেকে 1963, এটা হলো এসএ। এরপরে 1965 থেকে 1985, এটা হলো আরএস। আর 1985 থেকে এখনো চলমান, এটা হলো বিএস বা বিআরএস। তাহলে 4টা জরিপ সিএসএস, আরএস, বিএস। 1888 থেকে 1940, 1956 থেকে 1963,
এটা হলো আছে 1965 থেকে 1985 RS, 1985 থেকে এখন পর্যন্ত চলমান এটা হলো BS বা BRS। তো এখন আমরা এই 4টা জরিপের পরবর্তী স্টেপ যেটা, এটা আমরা খুব সুন্দরভাবে এটার আলামত সহ টোটালি CS পর্চা, এরপরে CS নকশা, এরপরে CS আপনি কাগজটা কীভাবে বের করবেন, এরপরে CS কাগজটা দেখতে কেমন হয়, এসআটা এটা কেমন হয়, এরপরে RS এর কাগজটা কেমন হয়, এরপরে আমাদের BS বা BRS এর কাগজটা কেমন হয়, টোটালি আমরা আলামত সহ ইনশাল্লাহ পরবর্তী স্টেপটা শেষ করব। তো আমরা এই স্টেপে দেখব যে আমরা যে 4টা জরিপ পাই এখন পর্যন্ত CSS এ, RSBS, CSS এ RSBS এর আমরা বিস্তারিত দেখব। CS কাকে বলে এটা তো আমরা টোটালি জানবই, এরপরে CS এর কাগজ খতিয়ান এটা আমরা চিনব, এরপরে তার নকশাটাও চেনার একটু চেষ্টা করব। তো আমরা CS এর একটু বিস্তারিত দেখি। আমরা এখন পর্যন্ত 4টা জরিপ পাই। CS এখানে সনটা দেওয়া আছে, CS কখন থেকে কখন, 1888 থেকে 1940, এসে 1956 থেকে 1963, RS হলো 1965 থেকে 1985, এরপরে BS হলো 1985 থেকে এখন পর্যন্ত চলমান। তো এই জিনিস 4টা আমরা দেখলাম এবং 4টার এখন বিস্তারিত দেখব। CS এটি ক্যাডাস্ট্রাল সার্ভে এর সংক্ষিপ্ত রূপ। CS এটা কি? ক্যাডাস্ট্রাল সার্ভে এর সংক্ষিপ্ত রূপ। আমরা এটা একটু বিশ্লেষণ করি। সিতে মানে কি ক্যাডাস্ট্রাল, অর্থ হলো কিত্তা, ভাগ বা কিস্তে, মানে অল্প অল্প যেটা বোঝায় আর কি, ভাগ ভাগ। আর এসতে মানে সার্ভে, এসতে মানে কি সার্ভে, অর্থ কি জরিপ। অতএব CS এর পূর্ণরূপ হলো ক্যাডাস্ট্রাল সার্ভে, অর্থাৎ কিস্তুয়ার জরিপ, মানে ভাগ ভাগ জরিপ, কিত্তা কিত্তা জরিপ। আচ্ছা, যেহেতু ভূখণ্ডকে ভাগ ভাগ করেই এই জরিপ কার্য সমাধান করা হয়, তাই এর ধরন হিসেবে তাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বা কিস্তুয়ার জরিপ বলা হয়। তাহলে আমরা এই CS এর এটা সংক্ষিপ্ত, তার বিস্তারিত রূপটা আমরা দেখলাম এখানে বিশ্লেষণ সহ। এই জরিপের সময়কাল কখন থেকে কখন ছিল? 1888 থেকে 1940 সাল পর্যন্ত চলমান ছিল। তো 1888 সালে বর্তমান কক্সবাজার জেলার রামু থানা থেকে শুরু হয় এবং টানা 53 বছর অতিক্রম করে 1940 সালে দিনাজপুর গিয়ে এই জরিপটা শেষ হয়। তো আমরা দেখলাম CS, এটার আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার একটু ট্রাই করলাম। এখন আমরা যদি দেখি এটার যে খতিয়ানগুলো পাওয়া যায় এবং এটার যে নকশা যেটা এটা পাওয়া যায়, তো আমরা টোটালি ওই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা দেখে আসব। তো আমরা এই পর্যায়ে দেখব যে একটা CS কাগজ। তো আমরা CS এর মোটামুটি ইতিহাস পড়লাম, সব কিছু দেখলাম যে CS এটা ক্যাডাস্ট্রাল সার্ভের যে সংক্ষিপ্ত রূপ, ক্যাডাস্ট্রাল সার্ভে এটার সব কিছু আমরা দেখলাম। তো এখন তার সময়কাল দেখার পরে আমরা একেবারেই খুব যেটা খুবই গ্রহণযোগ্য একটা CS আপনাদেরকে দেখাবো। এটা আমার হাতে যেটা আছে এখন, এটা হলো একটা CS খতিয়ান। তো এই CS খতিয়ানটা আমরা কিভাবে চিনব, CS খতিয়ানে কি কি থাকে, এগুলো আমরা একটু দেখব। তো এখানে প্রথমে দেখা যায় যে এখানে CS কথাটি লেখা আছে। এখানে আপনার জেলা, মৌজা, থানা, জেল, নং, খতিয়ান সব কিছু এখানে কি লেখা আছে। এটা হলো প্রথম পার্ট। তো CS খতিয়ানটা চেনার জন্য কয়েকটা আলামত আছে। এর মধ্যে আমি আলামতগুলো এখান থেকে দেখাবো আমাদের বই থেকে। যে 1 নম্বর আলামত কি, এই খতিয়ানটি শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত, যদিও সার্টিফাইড পর্চা হস্তলিখিত, এবং এই খতিয়ান উপর নিচে লম্বালম্বি থাকে। তো এটা উপর নিচে লম্বালম্বি আছে, এই যে এটা। তো এটা হলো প্রথম একটা আলামত। এরপর এটা কম্পিউটার করা, মুদ্রিত। এরপরে 2 নম্বর, এই খতিয়ান এপিট ওপিট উভয় পৃষ্ঠা সংবলিত। এই খতিয়ানটা 2 পৃষ্ঠা হয়। এখানে আমার হাতে আছে 1 পৃষ্ঠা, এই যে এদিকে 1 পৃষ্ঠা, এরপর আবার এই দিকে আছে তার 2য় নম্বর পৃষ্ঠা। তাহলে এটা 2টা পার্ট হয়, প্রথম পৃষ্ঠা এবং 2য় পৃষ্ঠা। এবং প্রথম পৃষ্ঠার উপরে পরগনা একটি শব্দ লেখা আছে। এই পরগনা শব্দটা এখানে কোথায় আছে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখবেন যে এই যে এখানে পরগনা শব্দটা কি আছে, এই যে পরগনা, হ্যাঁ, পরগনা শব্দটা এখানে লেখা আছে। যদি আপনারা খেয়াল করেন যে এখানে একটা পরগনা শব্দ লেখা আছে। আচ্ছা, তো এরপরে আপনার কি আছে যে
আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। অপর পৃষ্ঠায়, তার মানে দ্বিতীয় পৃষ্ঠায় জমির রকম কলামের পাশেই উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। তো আমরা একটু খেয়াল করি, এখানে এই যে জমির শ্রেণী, এটা হলো জমির শ্রেণী, তার যে উত্তর পাশের যে মালিক, উত্তর সীমানা, এখানে দখলদার যারা আছে তাদের নামগুলো এখানে দেওয়া আছে, আপনাদেরকে একটু দেখাই। তো এখানে কি আছে, প্রত্যেকের নামগুলো দেওয়া আছে, এই যে তাদের দাগ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। জমির শ্রেণীর পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় কি এখানে দেওয়া আছে, আপনার আশা করি আপনারা এখানে দেখতেছেন। তো এটা হলো দ্বিতীয় আলামত। এরপরে 3 নম্বর আলামত কি, এই খতিয়ানে প্রথম পৃষ্ঠায় দুটি অংশ আছে, উপরের অংশে মানে দুটি অংশ আছে। এখানে কি আছে, আমরা দেখতে পাই যে এটা একটা অংশ আর এটা একটা অংশ, মানে আপনার এই পর্যন্ত যে এখানে দাগ দেওয়া, এটা একটা অংশ আর এটা কি অন্য একটা অংশ। আচ্ছা, দুটি অংশ আছে। উপরের অংশে জমিদারের পরিচয়, জমিদারির নাম ও তার 16 আনা অংশ উল্লেখ থাকে এবং নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের স্ব হিস্সা আলাদাভাবে উল্লেখ সহ 16 আনা মিলানো থাকে। তো আমরা এখানে দেখি যে এখানে উপরের যে অংশটা, এখানে জমিদারের পরিচয় দেওয়া আছে, এই জমিদারের পরিচয় দেওয়া আছে এবং তার অংশটা এখানে দেওয়া আছে 16 আনা। আর তার অধীনস্থ যে প্রজা বা রায়ত, তার এখানে কি আছে, এখানে যদি আরো বেশি থাকতো প্রজা বা রায়ত, তাহলে তাদের অংশ আলাদা করে দেওয়া থাকতো। এখানে যেহেতু একজন, সুতরাং তার এখানেও কি এই যে 16 আনা অংশ দেওয়া। তাহলে প্রথম পৃষ্ঠায় দুটি অংশ, উপরের অংশে জমিদারের পরিচয় আর নিচের অংশে কি প্রত্যেক প্রজা বা রায়তের অংশটা এখানে মিলানো থাকে। আচ্ছা, 4 নাম্বার কি আছে, 4 নাম্বার হলো যে এই খতিয়ানের প্রথম পৃষ্ঠার নিচের অংশে সর্বশেষ কলামে জুত মালিকের নাম ও তা কোন ধরনের এটা উল্লেখ থাকে। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন যে এখানে দেওয়া আছে এই যে স্থিতিবান, ঠিক আছে, মানে আপনার এই প্রজা বা রায়ত এটা কোন শ্রেণীভুক্ত এটা এখানে দেওয়া আছে। তা আশা করি আপনারা এই যে সিএস যে তার আলামতের সাথে আমরা এখানে মিল করে আমরা এখানে কি করলাম, একটা সিএস অরিজিনাল একটা সিএস কাগজ আমরা দেখলাম। তো এই আলামতগুলো আপনারা একটু পরে রাখবেন যেন আপনারা এই সিএস কাগজটা বুঝতে পারেন। এখানে একটা কলাম ছিল যে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া থাকে। তাহলে আমরা এখন দেখব যে এস এ খতিয়ান বা এস এ এটা বিস্তারিত রূপ দেখব। এরপরে আমাদের ওইটারও ইনশাল্লাহ কাগজগুলো আমরা ইনশাল্লাহ দেখব। আচ্ছা, আমরা এখন দেখব এই এস এ জরিপ। আমরা সিএস জরিপের শেষ পর্যন্ত দেখলাম, এখন দেখব এস এ জরিপ। তো সিএস এর আমি আশা করি যে আপনারা তার খতিয়ানটাও দেখেছেন। তো এখন এস এটা আমরা একটু ক্লিয়ার করি। এস এ এটি স্টেট অ্যাকুইজিশন এর সংক্ষিপ্ত রূপ এস এ। এসতে স্টেট মানে হলো রাষ্ট্র, আর এতে হলো অ্যাকুইজিশন অর্থ হলো অধিগ্রহণ। অতএব স্টেট অ্যাকুইজিশন এর অর্থ হলো রাষ্ট্রীয় অধিগ্রহণ। 1950 সনে এই আইনটি প্রণয়ন করা হয়। আইনটির পূর্ণ নাম হলো স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950 বা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। এই আইনের মাধ্যমে রাষ্ট্র জমিদারদের থেকে জমি অধিগ্রহণ করে সাধারণ প্রজা বা রায়তের নামে মালিকানা দিয়ে তা হস্তান্তর করে। অতএব কাজের ধরন হিসেবে উল্লেখিত নামে আইনটির নামকরণ করা হয়। এটা সময়কাল ছিল 1956 থেকে 1963 সাল পর্যন্ত। এখন এই যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, এই আইনটি কেন করা হয়? আমরা জানি যে সিএস যে জরিপটা, সিএস যে কাজ, ওইটার মধ্যে জমিদারি প্রথা ছিল। ওই জমিদারি প্রথা থাকার কারণে আপনার ইংরেজদের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়। তিতুমিরের বাঁশের কেল্লা থেকে শুরু করে অনেক আন্দোলন করা হয়। তো আন্দোলনের একটা সময়ে দেখা গেল যে জমিদার যারা ছিল বা ইংরেজ যারা ছিল, তারা মুষ্টিময় কিছু মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে তাদের এই আন্দোলনের সম্মুখীন হতে হয়। তো এক পর্যায়ে ওই প্রথাটা বাদ দেয় এবং এই আইনটা করা হয়, যে আইনটা হলো রাষ্ট্রীয় অধিগ্রহণ। রাষ্ট্র কী করে, জমিদারদের থেকে জমিটাকে অধিগ্রহণ করে তখন প্রজা বা রায়তের নামে মালিকানা দিয়ে দেওয়া হয়। এটাই হলো আপনার এস এ জরিপ। তো এস এ জরিপের আমরা খতিয়ানটা কিভাবে চিনব এবং নকশাটা কিভাবে চিনব, তো আমরা ওই বিষয়গুলো একটু স্টেপ বাই স্টেপ আমরা দেখি।
তো আমরা এই পর্যায়ে দেখবো যে এস এ একটা খতিয়ান। তো আমার হাতে একটা এস এ খতিয়ান আছে। তো এটা হলো একটা এস এ খতিয়ান। তো এস এ খতিয়ানটা আমরা কিসের আলামতের মাধ্যমে চিনবো, এই আলামতগুলো এখান থেকে দেখব। তো এখানে আপনার কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে যে এই খতিয়ান ডান এভাবে আড়াআড়ি থাকে, সিএস এর মতো উপর নিচে লম্বালম্বি নয়। তবে আমার হাতে যেটা আছে এটা কিন্তু আপনার এটা উপর নিচে লম্বালম্বি, ঠিক আছে, এটা উপর নিচে লম্বালম্বি এবং 2 পৃষ্ঠা বিশিষ্ট। তাহলে এই আলামতটা যে সব ক্ষেত্রে কাজে লাগবে বিষয়টা এমন না। এরপরে 2 নম্বরে কি আছে, এই খতিয়ান ম্যাক্সিমাম হলো হাতে লিখিত, তবে ঢাকা ও তার পার্শ্ববর্তী কিছু অঞ্চলে এটা প্রিন্টেড পাওয়া যায়। তো আমার হাতে যেটা আছে এটা আসলে প্রিন্টেড, এটা প্রিন্ট করা, এটা আসলে আমাদের জেলা অফিস থেকে তোলা। এরপরে তাহলে বোঝা গেল যে এটাও আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ একটা আলামত না। এরপর 3 নম্বর কি আছে, এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই অংশীদারদের যে 16 আনা অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি। হ্যাঁ, এটার আংশিক এখানে মিল আছে। যদি আমরা এখানে দেখি, যেখানে এই যে মালিক যারা আছেন, এই মালিকদের যে এই যে অংশগুলো এখানে টোটালি 16 আনা দেওয়া আছে, কিন্তু কে কতটুক পাবে এটা কিন্তু এখানে আলাদা করে দেওয়া নাই। তাহলে এই আলামতটা আমরা এখান থেকে মিলে আমরা এখান থেকে দেখলাম। এরপরে 5 নম্বর কি, এই খতিয়ানের সর্বপ্রথমেই সর্ববামে উপরে সাবেক লেখে খতিয়ান নম্বর ও নিচে হাল লেখে খতিয়ান নম্বর, মানে সাবেক ধরেন 64 আর হাল ধরেন 64। মানে এটা এ কারণেই, কারণ দেখা গেছে যে আপনার সিএস যে নকশা আছে এটার মধ্যে অনেক সময় আপনার এটার মধ্যে 2টা খতিয়ান সম্পর্কিত, একটা হলো এস এ খতিয়ান, একটা হলো সিএস খতিয়ান। সিএস খতিয়ানের যে নাম্বার এটা আবার এস এ খতিয়ানের মধ্যেও কি অনেক সময় থাকে। কিছু কিছু অঞ্চলে আবার এস এর আলাদা নকশা হয়েছিল বেঁধে তার আলাদা নাম্বার আছে। আচ্ছা, যাই হোক, তো এটা এখানে নাই। এটা আমার হাতে যে বইটা আছে এই বইটার ওই পাশে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এই আলামতগুলো এখানে যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলো এখানে মোটামুটি মিল আছে। যেখানে একটা লেখা আছে যে সাবেক 64, ঠিক আছে। এরপরে যে অংশ এটা তাদের মধ্যে সম্পূর্ণ বন্টন করে দেওয়া হয়নি, ঠিক আছে। যদি আপনারা এখান থেকে একটু খেয়াল করেন, যেখানে সাবেক লেখে 64 দেওয়া আছে, আর নিয়ম অনুযায়ী আপনার হাল লেখেও 64 লিখে দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে হাল লেখা নাই, সাবেক লেখে 64 লেখা আছে। এরপর অংশটা সকলের মধ্যে আলাদাভাবে বন্টন করে দেওয়া হয়নি, ঠিক আছে। এটার মধ্যেও কিন্তু এটা ঠিক আছে। এরপরে আমাদের এখানে সর্বশেষ যে আলামতটা, এটা কি, এস এ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায়ই সিএস ও এস এ খতিয়ানের দাগ নম্বর 1। তাহলে আমরা কি দেখছি যে এই এস এ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায়ই সিএস ও এস এ খতিয়ানের দাগ নম্বর 1। হ্যাঁ, এটা আমরা এখানে দেখলাম যেটা, যে সাবেক লেখে 64 হাল লেখে 64। মানে কি, মানে হলো যে যখন এস এ জরিপটা করা হয় তখন আলাদাভাবে মাটি গিয়ে করা হয়নি, এই কারণে সিএস এর যে দাগ নাম্বার ছিল এই দাগ নাম্বারগুলোই এস এর মধ্যে ব্যবহার করা হয়েছে। তো আমরা যাই হোক, আমরা এখান থেকে আপনাদের 2টা খতিয়ান দেখালাম। এটার মধ্যে এটা আড়াআড়ি আছে, উপর নিচে আড়াআড়ি আছে, এটা সিএস এর মতো লম্বালম্বি না। আর এটা আমার হাতে যেটা আছে এটা আসলে আমাদের অফিস থেকে তোলা, এটা আমাদের নিজস্ব একটা খতিয়ান। তো এখান থেকেও আমরা এটা একটু বোঝার চেষ্টা করলাম। তা আশা করি আপনাদের এই বিষয়গুলো অস্পষ্ট ইনশাল্লাহ থাকবে না, ঠিক আছে। এটা এস একটা খতিয়ান। তো এখন আমরা দেখব আর এস খতিয়ান এবং আর এস এর যে আপনার কি বলে, আর এস এর যে যাবতীয় আর এস কাকে বলে বা আর এস এর বিস্তারিত কি, এরপর আপনার আর এস এর খতিয়ান, সবগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। আমরা এই স্টেপে দেখব যে আর এস জরিপের একটু বিস্তারিত। তো আর এস এটা রিভিশনাল সার্ভের সংক্ষিপ্ত রূপ। আর মানে কি, আরতে রিভিশনাল অর্থ হলো সংশোধন, এসতে হলো সার্ভে অর্থ হলো জরিপ। তার মানে অতএব রিভিশনাল সার্ভে এর অর্থ হলো সংশোধনী জরিপ। তো এই আর এস জরিপের সময়কাল কত, 1965 থেকে 1985। 1965 থেকে 1985 পর্যন্ত কৃত জরিপ সমূহকে আর এস জরিপ বলা হয়। তো এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে আর এস এটা হলো একটা সংশোধনী জরিপ। তো আর এস জরিপটা কেন করার প্রয়োজন হলো, যখন জরিপ কার্য চলমান হয় বা যখন একটা জরিপ শেষ হয়ে কিছুদিন অতিক্রম করে, তখন পূর্বের জরিপের মধ্যে যখন কিছু ভুল ত্রুটি প্রকাশ পায় তখন নতুন করে জরিপ করার প্রয়োজন হয়। তো ওই ক্ষেত্রেই দেখা গেছে যে আপনার আর এস জরিপ করার প্রয়োজন হয়েছে। তো এটা সময়কাল, যদিও এখানে 1965 থেকে 1985 সাল পর্যন্ত বলা হয়েছে, বাকি
দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনার ওই যে সিএস জরিপটা, যেটা 1888 থেকে 1940 সালের ভিতরে হয়েছিল, তো দীর্ঘ সময় 53 বছর অতিক্রম হয়েছিল একটা জরিপে। তখন দেখা গেছে যে কিছু কিছু অঞ্চলে ওই ওই জরিপটা শেষ হওয়ার আগে আবার নতুন করে আপনার এই আরএস জরিপ করার প্রয়োজন হয়েছিল, কারণ দেখা গেছে দীর্ঘ সময় মাঝে গ্যাপ হয়েছে, তো এই কারণে নতুন করে আবার সংশোধন করার প্রয়োজন হয়েছিল। তো আরএস এটা হলো একটা সংশোধনী জরিপ, এটার সময়কাল 1965 থেকে 1985 সাল পর্যন্ত। তো আরএস জরিপের আমরা এখন তার খতিয়ান দেখব, এবং খতিয়ানগুলো কি কি আলামতের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ এখন দেখব। তো আমরা এখন এই যে আরএস খতিয়ান, যেটা আরএস খতিয়ান, এটা একটা আরএস খতিয়ান। তো এটা একটা আরএস খতিয়ান, এটা নমুনা খতিয়ান। তো আমরা এটা দেখব, এখানে আলামতগুলো আছে। এই খতিয়ান সর্বত্রই প্রিন্টেড পাওয়া যায় 1 নম্বরে, তবে সার্টিফাইড পর্চা হস্তলিখিত হতে পারে, এটা সর্বত্র প্রিন্টেড পাওয়া যায়, এটা 1 নম্বর। 2 নম্বর, এই খতিয়ান অংশ কলামে, ঠিক আছে, 16 আনা অংশ মালিকদের নামে আলাদাভাবে বন্টন করে দেওয়া আছে। তো আমরা যদি এখানে অংশ কলামে দেখি, এখানে প্রত্যেকের অংশটা কি বন্টন করে দেওয়া আছে। এখানে আছে মোট জমি 480 শতক, এখান থেকে প্রত্যেকের অংশটা আলাদা করে বন্টন করে দেওয়া আছে আনাগন্ডা করাক্রান্তি হিসেব করে, তাহলে এটা মিলল। এরপরে 3 নম্বর, এতে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে, এখানে অংশ কলাম রাজস্ব কলাম দুইটা একসাথে আছে, এটাও মিলছে। আচ্ছা, এরপরে এই খতিয়ান আড়াআড়ি ও কারাকারি উভয় প্রকার পাওয়া যায়, তবে আড়াআড়ি 1 পৃষ্ঠা আর কারাকারি 2 পৃষ্ঠা। এখানে আমাদের এখানে আছে আড়াআড়ি ভাবে, সুতরাং এটা 1 পৃষ্ঠার ভিতরে এটা কি হয়ে গেল। তো এটা আমরা, এইটাও মিলল। এরপরে 5 নম্বর, 1982 সনের পরের আরএস খতিয়ানে, 1982 সনের পরে আরএস খতিয়ানে থানা কথাটির পাশাপাশি উপজেলা কথাটি লেখা আছে। এটা কি হতে হবে? 1982 সনের পরে। তো এখানে দেখি ওই যে উপজেলা কথাটির সাথে সাথে থানা কথাটি লেখা আছে, তার মানে এই খতিয়ানটা 1982 সনের পরে। এখানে দেখেন, লক্ষ্য করেন, উপজেলা থানা, ঠিক আছে। তো আমরা এখানে এই যে আপনাদেরকে যদি আরো সুন্দর করে দেখাই, এটা হলো একটা আরএস খতিয়ান, যেখানে আপনার এই যে অংশটা সকলকে বন্টন করে দেওয়া আছে, এরপর উপজেলা থানা কথাটা লেখা আছে একসাথে, এরপরে আপনার অংশ কলাম এবং রাজস্ব কলাম একসাথে, এটাও আছে, ঠিক আছে। এটা আড়াআড়ি ভাবে হয়, কারাকারি ভাবেও হয়, তবে আড়াআড়ি 1 পৃষ্ঠা, কারাকারি হলে 2 পৃষ্ঠা। তো আমরা এই যে কি করলাম, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন, এটা হলো একটা আরএস খতিয়ান, ঠিক আছে। তো আরএস খতিয়ানে কি কি থাকে একটু আপনারা ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। তো চলুন আমরা এখন বিএস খতিয়ানের আদ্যপান্ত যা আছে সব কিছু আমরা ইনশাল্লাহ দেখে আসি। তো আমরা এই স্টেপে দেখব বিএস বা বিআরএস জরিপ। বিএস এটি বাংলাদেশ সার্ভে এর সংক্ষিপ্ত রূপ। বি মানে বাংলাদেশ, এস মানে সার্ভে, বাংলাদেশ সার্ভে। তবে এটিও যেহেতু একটি সংশোধনী জরিপ, তাই একে বিআরএসও বলা হয়, মানে বাংলাদেশ রিভিশনাল সার্ভে। এই জরিপটি এখনো চলমান, মানে আরএস এর পর 1985 থেকে এখনো চলমান আছে বিভিন্ন জায়গাতে। এই জরিপটি সর্বত্রই বিএস নামে পরিচিতি পেলেও ঢাকা মহানগরে এটিকে সিটি জরিপ বলা হয়। ঢাকা মহানগরীর ক্ষেত্রে এটিকে সিটি জরিপ নামে অভিহিত করা হয়, আর সারা বাংলাদেশ জুড়ে এটাকে বিএস বা বিআরএস জরিপ বলা হয়। এখন আমরা ওই বিএস, এটার পর্চা কিভাবে পর্চা এটা আমরা কিভাবে চিনব, কিভাবে দেখব, এবং পর্চাটা কেমন হয়, টোটালি আমরা এখন দেখব। আর এর সাথে করে আমরা দেখব যে আমরা নকশাটা কিভাবে চিনতে পারি। নকশা কিন্তু আমাদের প্রত্যেকটা সন দেখে দেখে চিনতে হবে। নকশা চেনার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সন, এই সনের ভিতরে যা থাকবে সিএস, এই সনের ভিতরে যা থাকবে এস, এই সনের ভিতরে যা থাকবে আরএস, এই সনের ভিতরে যা থাকবে এস এ, বিএস বা বিআরএস। তো চলুন আমরা প্রত্যেকটা কি বলে আমরা বিএস খতিয়ান এটা আমরা দেখি এবং এটা চেনার একটু চেষ্টা করি। আচ্ছা, তো আমরা এখন আপনার বিএস খতিয়ানটা দেখার চেষ্টা করব। যে এই যে এখানে আপনারা দেখতেছেন, এটা আসলে একটা অরিজিনাল বিএস খতিয়ান, ঠিক আছে। এখানে আপনারা একটু খেয়াল করুন, যেখানে কয়েকজন মালিক আছেন, অলিমুদ্দিন ডেন্ডু মিয়ার পর আব্দুল কুদ্দুস, ঠিক আছে। তো এটা হলো তাদের, এটা হলো তাদের অংশ, প্রত্যেকের অংশ হলো এটা। এখানে দেখেন যে হাজার পদ্ধতি দেওয়া 1000, ঠিক আছে। এটা হলো তাদের শতাংশের, আপনার কি বলে এটাকে, শতাংশের ঘর। তো আমরা এটা আলামতের মাধ্যমে একটু মিল করে দেখি,
মিলাইতে পারি কি না। আমরা যদি আলামতগুলো দেখি, তো আলামতগুলো এখানে কী কী আছে, তো আমরা এখানে যদি দেখি যে এই কোতিয়ান ডানে ভাবে আড়াআড়ি লম্বা মানে আড়াআড়ি আর কি। আমাদের এখানে যেটা আছে এটা কিন্তু এভাবে আড়াআড়ি খাড়াখাড়ি না। আচ্ছা, এরপরে 2 নম্বর কি, এই কোতিয়ানে প্রথম পৃষ্ঠাতে সবগুলো কলাম আছে। হ্যাঁ, অবশ্যই সবগুলো কলাম, এক পৃষ্ঠার মধ্যেই সবগুলো কলাম রয়েছে। তো এক পৃষ্ঠার ভিতরে সবগুলো কলাম রয়েছে, এটা দেখলাম। এরপরে আমাদের 3 নম্বর কি, এই খতিয়ানের যে অংশ কলাম যেটা আপনারা যদি খেয়াল করেন যে এই যে অংশ কলাম যেটা এখানে সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিন্তু 16 আনা এর পরিবর্তে কি দেওয়া আছে, সংখ্যা। এবং অংশীদারদের যে অংশ নির্ণয়ে হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন, একটু খেয়াল করেন, এখানে কি দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, হাজার পদ্ধতিতে দেওয়া আছে। আচ্ছা, এরপরে এটা সবচেয়ে বড় আলামত। এরপরে 4 নম্বরে কি আছে, এই খতিয়ানে জমির পরিমাণ নির্ণয়ে শতাংশের পরিবর্তে অযুতাংশ দেওয়া আছে, ঠিক আছে। শতাংশের পরিবর্তে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি দেওয়া আছে, শতাংশ দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে অযুতাংশ দেওয়ার কথা ছিল, বাকি এখানে অযুতাংশ দেওয়া নাই। অযুতাংশ অনেক ক্ষেত্রে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেওয়া হয় না। আচ্ছা, এরপরে 5 নম্বর কি, এই খতিয়ানের প্রথম কলামে মালিক, কৃষি, প্রজা বা ইজারাদারের নাম ও ঠিকানা এবং সর্বশেষ কলামে দখল বিবরণ বা অন্যান্য বিশেষ মন্তব্য কথাগুলো লেখা থাকে। তো আমরা যদি দেখি যে এই যে প্রথম যে কলাম আছে এখানে আপনার কি আছে, মালিক ও কৃষি, প্রজা বা ইজারাদারের নাম ও ঠিকানা, এখানে নামগুলো দেওয়া আছে, মালিকের নামটাম। এরপর আপনার সর্বশেষ কলামে এই যে দখল বিষয়ক অন্যান্য বিশেষ মন্তব্য দেওয়া আছে। আচ্ছা, এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জরিপ কথাটি লেখা আছে। তো এটা যেহেতু ঢাকা সিটি জরিপ না, সুতরাং এটার মধ্যে কি নাই, কোনো আলাদা সিলে লেখা নাই। এখন এই যে এখানে বিআরএস এর একটা খসড়া লেখা আছে এটা। তো আপনাদেরকে যদি আমি এই বই থেকে যদি দেখাই তাহলেও দেখতে পারবেন, ঠিক আছে। তো বই থেকে যদি আপনারা দেখেন তাহলেও হুবহু এরকমই, ঠিক আছে। তো বইয়ের মধ্যে আমাদের যে খতিয়ানটা দেওয়া আছে একটু যদি খেয়াল করেন যে আপনার এখানে প্রথম কলামে মালিকের নাম টাম সব দেওয়া আছে। এরপরে অংশ কলামে এই যে হাজার পদ্ধতি, ঠিক আছে, দশমিক দিয়ে হাজার পদ্ধতি দেওয়া আছে। এখানে যদি দেখেন যে শতাংশ কলামে কি আছে, এখানে শতাংশের পরিবর্তে অযুতাংশ দেওয়া আছে, এটা ঠিক আছে, ওইটা আমাদের আলামতের সাথে মিলে। বাকি আমার হাতে যেটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা চলমান একটা বিআরএস খতিয়ান, যেটা বর্তমানে যারা মালিকানা আছেন এরা অবশ্যই আছেন। এটা আমার খুবই নিকটবর্তী একজনের। তো আশা করি তো আপনারা এই ভিডিওর মাধ্যমে বা এই ক্লাসের মাধ্যমে আপনারা প্রত্যেকটা জরিপের অনেক কাগজপত্র সহ অনেক বিষয় জানতে পারলেন। তো এভাবেই ইনশাল্লাহ আপনারা সামনে আগাবেন এবং আমরা আপনাদেরকে সাপোর্ট করে যেতে থাকবো। তো আমরা শুরু থেকে এই পর্যন্ত প্রথম ক্লাসটা শেষ করলাম। তো আমি আশাবাদী যে আপনারা এই প্রথম ক্লাসটা থেকে অনেক কিছু শেখার আপনারা উপকরণ পেয়েছেন। তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমরা অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবো। তো আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করলাম, একেবারে ভূমি জরিপের সংজ্ঞা থেকে শুরু করে 4টা জরিপের প্রত্যেকটার পরিচয় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটার নাম কেমন আছে কি। এরপরে প্রত্যেকটা জরিপের যে আমাদের খতিয়ান, এই খতিয়ানটাও আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করলাম। তো আশা করি আপনারা প্রথম ক্লাস থেকে মোটামুটি উপকৃত হতে পেরেছেন। তো তারপরেও যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে আমাদের পেজে অথবা আমাদের চ্যানেলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে বলতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য। তো আপনাদের সকলকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম প্রথম ক্লাস। সকলে ভালো থাকবেন, ভালো থাকার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।